পর্যটন মোটেল অ্যান্ড আর ওই যে আপনি অত জয়েন্ট সেক্রেটারি দেখা গেল সেটা আসবেন সেদিন আমি সেক্রেটারি হবে না না মানে সমাজের প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত সবাইকে আমন্ত্রিত। মোটেল উদ্বোধনের একটু আগে আমাদের সঙ্গে বাগেরহাট একটি অবহেলিত হোটেলটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2024 সালে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ। আরেকটি সুন্দরবন এবং সুন্দর একটি শহর প্রতিষ্ঠা করেন, তার সেই করুন এবং বাড়ির সেই আতিথেয়তা আপনারা ছড়িয়ে দেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাইরের কোনো লোক এসে বাগেরহাটে থাকবার কোনো ব্যবস্থা ছিল না, সেজন্য পর্যটন কর্পোরেশন বাগেরহাটে যে একটি মোটেল নির্মাণ করেছেন, সেজন্য আমি বাগেরহাটের বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মোংলাপোর্ট থেকে আমাদের একেবারে নদী ঘেঁষা অনেক বিশেষ করে শরণখোলা, মোংলাপোর্ট এবং শরণখোলা আমাদের সুন্দরবনের দুই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের সাথে সড়ক ব্যবস্থা করে দেওয়া, যেখানে আমাদের পর্যটকেরা ওই সড়ক দিয়ে মোংলা থেকে শরণখোলা পর্যন্ত যেতে পারবে। এই বালুকা রাশি সমুদ্রের জলরাশির মধ্যে কি ধরনের সম্পদ আমাদের লুকিয়ে রয়েছে, এই সম্পদ যদি আমরা সংরক্ষণ করতে পারি, দুইটি বাংলাদেশকে আমরা ভরণ পোষণ করতে পারবো 16 কোটি মানুষ। এই সম্পদ আমাদের ব্যাপক রয়েছে। আমি কক্সবাজারে চাকরি করেছি এবং বিভিন্ন জেলায় চাকরি করেছি। বাগেরহাটে আসার পরে মনে হয়েছে যে পর্যটন অঞ্চল হিসেবে বাগেরহাটের দ্বিতীয় কোনো স্থান বাংলাদেশে নেই বাগেরহাটের মতো। কারণ বাগেরহাটে যে ডাইভার্সিনেস আছে এবং বাগেরহাটে যে ভেরিয়েশন, এটা আমার মনে হয় না অন্য কোনো জেলায় আছে। কক্সবাজারে আমরা একটা সমুদ্র দেখতে পারি বা কোথাও আমরা পাহাড় দেখতে পারি, কিন্তু বাগেরহাটের যে ভেরিয়েশন, এখানে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন, হযরত খান জাহান আলীর সাতকবজ মসজিদ, মাজার, পাশাপাশি সুন্দরবন, এটা আসলে অন্য কোথাও চিন্তাই করা যায় না। এবং বাগেরহাট বাংলাদেশের একমাত্র জেলা যেখানে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ দুইটা অবস্থান করে। একটা কথা কিন্তু আমি সবসময় বলেছি, আপনাদের আলোচনা যেটা উঠে এসেছে যে বাগেরহাটকে যদি উন্নতি করতে হয়, আমরা যদি এগিয়ে নিতে চাই, একটা বিষয় ছিল শিক্ষা আর একটা বিষয় ছিল শিল্প। এই দুটো থেকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। পাশাপাশি পর্যটন যেটা এখন সারা পৃথিবীতেই চলছে, পর্যটন এটা সারা সুবিকল্প নাই। এখানে আমার সামনে যারা সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, তারা আমার সাথে একমত পোষণ করবেন যে এই পর্যটনকে এগিয়ে নিতে হলে আমি কিন্তু রিস্কটা যখন আমি জয়েন করলাম, তার 1 মাস পরে বিশ্ব পর্যটন দিবস ছিল। সেই অনুষ্ঠানে যারা পর্যটন সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন, তারা মনে আছে নিশ্চয়ই আমি একটা কথা বলেছিলাম যে আমি সেতুটা হওয়ার পরে কিন্তু বাগেরহাটের রিস্ক অনেক বেশি বেড়ে গেছে। কারণ 3 ঘন্টা একটা লোক আসবে, এসে খান জাহানি মাজার জিয়ারত করবে, মসজিদে নামাজ পড়বে, বাদ খাবে যে খুলনাতে। তো আল্লাহর রহমতে এখন এই মডেলটা হওয়ার পর আমরা দাবি করতে পারি যে না, যেতে চাইলে আমরা যেতে দেবো না, এখানে বসাবো, খাওয়াবো, তারপরে পাঠাবো। পর্যটন শিল্পকে যদি এগিয়ে নিতে হয়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হয়, তাহলে তাদেরকে এয়ারপোর্ট দেওয়ার ব্যবস্থা করা দরকার নিরাপত্তার স্বার্থে। অনেকে রাস্তা দিয়ে আসতে চায় না, তাদের বিমানে আসার সুযোগ পায়, তাহলে হবে স্বল্প আকারে হলেও, সীমিত আকারে হলেও একটি বিমানবন্দর চালু করা যায় কিনা বাগেরহাটে, যার জমি অধিগ্রহণ করা আছে, 3 দিকে দেওয়াল দেওয়া আছে। এখন শুধু মাটি ভরাটের কাজ করে প্যাড নির্মাণ করলে, রানওয়ে নির্মাণ করলেই হয়তো চালু হতো। আমি ঠিক কারিগরি বিষয় বলতে পারবো না, কত টাকা লাগবে জানি না। যদি সচিব মহোদয়ের পক্ষে সম্ভব হয়, অনুরোধ রাখবো এই বিষয়টি। আজকে যেহেতু বাগেরহাটে আছেন, বাগেরহাটের বাসী খুব উপস্থিত নাই এখানে। আমাদের যে এখানে বরিশাল এয়ারপোর্টটা আছে, সেই এয়ারপোর্টে এই পদ্মা সেতু হয়ে যাওয়ার পর আমাদের ফ্লাইটগুলি বন্ধ করতে দেওয়া হয়েছে, দিয়ে আমরা বাধ্য হয়েছি এই কারণে যে আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না। তো এই সব কিছু নিয়ে সরকার অবশ্যই একটা ফিজিবিলিটি করবে, এবং সেই ফিজিবিলিটিতে যদি সত্যিকার অর্থে এখানে প্রয়োজন, চাহিদা এবং সামর্থ্য, কারণ আপনি যখন বাসে চলে আসতে পারবেন, এই এলাকায় যারা থাকে, কয়জন মানুষ এয়ারপোর্ট বা ডেস্টিনেশন বা পর্যটন করবে, সবকিছু মিলিয়ে আসলে একটা এয়ারপোর্টেরই করা হয়। অবশ্যই আমি বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসাবে চাবো যে প্রত্যেকটা জেলায় যেন একটা এয়ারপোর্ট, তবে সেটা যেন এফিসিয়েন্ট এয়ারপোর্ট হয়। সাংবাদিকরা সব একই সিরিয়ালে দাঁড়ায়, তাইলে সুবিধা হবে।
ভাই